বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার এগেইনস্টে মাঠে নামবে ব্রাজিল এবং সেটা খেলতে হবে তাদের মাঠে গিয়ে। এবং যে বিষয়টা সব থেকে মজাদার সেটা হলো যে কলম্বিয়ার সাথে আমরা কোনোভাবে ম্যাচটা বাইর করতে পারছি, যদিও অনেক বেশি স্ট্রাগল করছি নিজেদের মাঠে। সেখানে গিয়ে আর্জেন্টিনার সাথে যে ওই স্ট্রাগল ফেস করার পরে আবার আর্জেন্টিনা গিয়ে জিতবো, এইটা আমাদের খুব একটা মনে হয় না। বাট ওই যে একটা আশার আলো সেটা দিছে ভিনিসিয়াস জুনিয়র। আপনি ভিনিসিয়াসকে নিয়ে আমরা এতদিন অনেক সমালোচনা করছি, বাট ওই যে একটা গোল, এটা দেখেন আমাদের যে প্রত্যাশার পারদ সেটা একদম নিচ থেকে টপে নিয়ে গেছে। বিকজ এখন আমরা আশা করতে পারি যে এই ভিনিসিয়াসকে যদি আমরা পাই, এই রাফিনহাকে যদি আমরা পাই, আমাদের যে ফরমেশন আছে, যে স্কোয়াডটা আছে, এরা যদি সবাই ক্লিক করে যাদেরকে যে প্ল্যানে দেওয়া হইতেছে সেই প্ল্যানটা যদি তারা ইউটিলাইজ করতে পারে, মাঠের ভিতরে ওইটাকে প্রপারলি এক্সিকিউট করতে পারে, তাইলে হয়তো আমরা ম্যাচটা জিততে পারবো। এখন আর্জেন্টিনা এমন একটা দল যারা খুব ভালো ছন্দে আছে, যারা নিজের সেরা দিনেও ম্যাচ বাইর করতে পারে, আবার যখন নিজের সেরাটা দিতে পারে না সামহাও তারা ম্যাচটা বাইর করতে পারে। বা ওই যে একটা রিদম তাদের ভিতরে যে বন্ডিং, এই বন্ডিংটাকে খুব একটা ভাঙা যাইতেছে না। সুতরাং এই জায়গা থেকে আপনি দুইটা জিনিস বুঝতে পারতেছেন। এক হলো যে আর্জেন্টিনাকে আপনি গিয়ে হেসে গেলে হারাই দিতে পারবেন না, আপনার প্রপার প্ল্যান 100তে 100 কাজ করতে হবে। এটা হলো নাম্বার ওয়ান। আর নাম্বার টুতে যদি আমরা যাই, সেক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে আর্জেন্টিনা কিছু মেজর প্লেয়ারকে হারাইছে, তাদের রিদমে কিছুটা হলেও ঘাটতি আমরা উরুগুয়ের সাথে দেখছি। আবারও বলতেছে রিদমে ঘাটতি মানে এই না যে তাদেরকে আমরা খুব লাইটলি নিব, কিন্তু রিদমে কিন্তু ঘাটতি আছে। সুতরাং আপনি যদি নিজের 100% দিতে পারেন, আর্জেন্টিনাকে আপনি হারাইতে পারবেন। এবং ওই 100% দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মানুষের এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে। দরিবাল কি করবে, দরিবালের চিন্তা ভাবনা কি, সেটা অবশ্যই তার কাছে। কিন্তু এজ এ ফ্যান আমরা আলোচনা করতে পারি। ওই জায়গা থেকে আমার একটা মতামত দেওয়ার ট্রাই করবো যে আমাদের আসলে এই ম্যাচটা কেন্দ্রিক কিরকম ফরমেশন হওয়া উচিত, কিরকম একাদশ তৈরি করা উচিত। বিকজ আপনি যদি ম্যাচটা জিততে চান, আপনার একাদশকে ওই মাঠের ভিতরে গিয়ে পারফর্ম করতে হবে। আপনি মুখে মুখে তারকাদের নিয়ে একটা ড্রিম 11 নামাই দিয়েছেন, ওইটা কিন্তু ম্যাচ বাইর করবে না। সুতরাং আপনি কতটা রিয়েলিস্টিক হইতে পারবেন, আপনি কতটা বাস্তববাদী হইতে পারতেছেন ম্যাচটা কেন্দ্রিক, সেটা মনে হয় আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে আপনাকে অনেক বেশি সাহসী হইতে হবে, বিকজ আপনার দলে স্টার আছে। এখন স্টার যদি পারফর্ম না করে, তাইলে তো আপনার ওই আলটিমেটলি যেটা বললাম যে ড্রিম 11 সবসময় যে কার্যকর হবে এমন কোনো কথা নাই, আপনাকে কার্যকরী 11 মাঠে নামাইতে হবে। এখন সব কথা বাদ, আমরা সরাসরি দুইটা দলের কম্পেয়ার করব, দুইটা দল কিভাবে খেলে সেটা নিয়ে আলোচনা করব। সুতরাং আপনি যখন, আমি আগেও বলছি এখনো বলতেছি, আপনি যখন নিজের একাদশটা কিরকম হলে ভালো হয় সেটা নিয়ে আলোচনা করবেন, তখন আপনাকে বুঝতে হবে আপনার অপোনেন্ট আপনাকে কি ধরনের চ্যালেঞ্জ দিতে চাইতেছে। বিকজ আমার কাছে মনে হয় অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ অ্যানালাইসিস্ট, বা আপনি যদি বলেন অ্যাজ এ কোচ, যেটাই আপনি চিন্তা করেন, আপনি তখনই প্রপার ফুটবল জ্ঞানটা বুঝবেন। আমি জানি না যে আমি কতটুকু বুঝি, আমার কাছে যতটুকু আর কি মনে হয় যে আপনি তখনই ফুটবলটা বুঝবেন যখন আপনি অপোনেন্টকে রিয়েলাইজ করতে পারবেন, অপোনেন্টকে দেখে নিজেকে ভাঙতে পারবেন, অপোনেন্টকে দেখে নিজেকে গড়তে পারবেন। আপনি মুখস্থ থাকবেন না, আপনি আগে থেকেই প্রি মাইন্ডেড হয়ে যাবেন না যে আমার এইটাই করতে হবে, এইটাই আমার ফরমেশন হবে। সুতরাং আর্জেন্টিনার সাথে আমাদের কি করতে হবে বা আমাদের একাদশটা কিরকম হওয়া উচিত, এই জন্য আগে আমাদের আর্জেন্টিনার খেলার দিকে তাকাইতে হবে। এবং আমরা যদি গত কালকের ম্যাচটাকেই একটু ব্যাখ্যা করার ট্রাই করি বা একটু বড় করে দেখার ট্রাই করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে আর্জেন্টিনা কিভাবে খেলছে। আর্জেন্টিনা গতকালকে ম্যাচটাই আমরা দেখছি বেসিক্যালি 4-3-3 এরকম একটা ফরমেশন নিয়ে শুরু করছিল, বাট কোনো কোনো সময় গিয়ে ওইটাকে আমরা দেখছি 4-1-4-1 এরকমও হয়ে যেতে দেখছি। আবার কোনো কোনো সময় আমরা দেখছি 4-4-2 এরকম ফরমেশন হয়ে যেতেছে। সুতরাং আর্জেন্টিনা কিন্তু আপনাকে বেশ ফরমেশনের যে তাদের বারবার পরিবর্তন, এখানে আপনি তাদের সাথে গিয়ে ফেস করতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়তে পারেন। সুতরাং আপনাকে আগে থেকেই এই জিনিসটাকে কোপ আপ করতে হবে। এখন দেখেন, আমরা যদি ওদের মেইন যেটা দেখাচ্ছিল 4-3-3 এই ফরমেশনটার দিকেই যাই, সেক্ষেত্রে 4টা ডিফেন্ডারের সাথে 3টা মিডফিল্ডার এবং 3টা ফরওয়ার্ড ছিল। এখন এই যে ফরওয়ার্ড, এই ফরওয়ার্ডের ভিতরেও একটা মজার ব্যাপার ছিল, সেটা হলো এখানে আলমাদা স্টার্ট করছিল এবং এখানে সিমিওনে স্টার্ট করতেছিল। এবং এই আলমাদা এবং সিমিওনে এই দুজনের খেলা যদি আপনারা খেয়াল করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু ওরা এই যে মিডফিল্ড কেন্দ্রিক ফুটবলটা ভালো খেলে এবং দুইজনেরই খুব ভালো ক্যাপাবিলিটি আছে যে সুইচ করে অ্যাটাকিং থার্ডের দিকে চলে যাওয়া। সুতরাং
আলমাদা এবং সিমিওনে এই দুইজন থাকার কারণে আপনি দেখেন আপনার দলে মেসি নেই, আপনার দলে ডিমারিয়া নাই, স্টিল আপনি এই দুইজনকে দিয়ে মিডফিল্ডের যে তিনজনকে খেলাচ্ছেন তারা হেল্প পাইতেছে। মানে আপনি প্রপার তিনটা মিডফিল্ডারের সাথে সাথে এই দুইজনের থেকে যদি হাফ হাফ মিডফিল্ডার চিন্তা করেন তাহলে আপনি 4 জন মিডফিল্ডার খেলাইতেছেন। আবার এই দুইজনের থেকে যদি হাফ হাফ চিন্তা করেন তাহলে আপনি কিন্তু মোটামুটি আবার 2টা বা 3টা ফরওয়ার্ড সবসময় অ্যাটাকিং থার্ডে দেখতেছেন। এবং ওদের খেলার যে স্টাইলটা ছিল সেটা আপনি যদি খেয়াল করেন, সিমিওনে যখন নামতো তখন আলমাদা উপরে উঠতো, আবার আলমাদা যখন নিচে নামতো তখন সিমিওনে উপরে উঠতো। তার মানে ওরা সবসময় এই যে 4-4-3 এইটাকে মেনটেন করার সাথে সাথে কখনো কখনো 4-4-2-তে চলে গেছে। আবার যখন দেখছে যে অপোনেন্টের বলটা মিডলে চলে আসে, ধরেন যে উরুগুয়ে মিডলে বলটা অনেক বেশি সাপ্লাই দিতেছে, তখন ওরা আবার এই যে আলমাদা বা সিমিওনে যে কোনো একজন দৌড় দিয়ে এসে মিডফিল্ডে নেমে গেছে, তখন আবার আমরা দেখছি কি যে এই প্যারাদেস একটু নিচে নেমে যাইতেছে এবং ওরা এইখানে আবার 4 জনের মতো একটা ব্লয় তৈরি করতেছে। সুতরাং তখন আবার দেখা গেছে 4-1-4-1 এরকম একটা ফরমেশন হয়ে যেতে। সুতরাং আপনাকে আর্জেন্টিনার সাথে খেলার জন্য যে জিনিসটা মেন্টালি অনেক বেশি প্রিপেয়ার্ড থাকতে হবে সেটা হলো যে আপনার 3টা মিডফিল্ডার ওদের সবসময় আপনি ফেস করবেন। সুতরাং এই জায়গা থেকে আপনার একটা ডিসিশন নিবেন, সেটা হলো যে আপনার 3টা মিডফিল্ডার ডেফিনেটলি মাঠের ভিতরে রাখতে হবে। এবং এই যে 3টা মিডফিল্ডার রাখছেন, 3টা মিডফিল্ডার সাথে সাথে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হলো যে ওদের ওতামেন্ডি এবং রোমেরো এই দুইজনকে আমরা সবসময় কি মনে করি যে ওরা অনেক ডিফেন্সিভলি খুব ভালো খেলতেছে, ওদেরকে কোনোভাবেই ডিফেন্স ভাঙা যায় না। মানে আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ শেষেই আমরা দেখি যে এই ওদের ডিফেন্স লাইনটা নিয়ে, মিডফিল্ড নিয়ে আলোচনা অবশ্যই হয় কিন্তু ওদের ডিফেন্স লাইন নিয়ে অনেক বেশি আলোচনা হয়। এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো যে আপনি এই ওতামেন্ডি ও যার প্রাইম হারাই ফেলছে অনেক আগে, তারপরও এখন দেখেন ওয়ার্ল্ড কাপ উইনার, আর্জেন্টিনা রেগুলার খেলতেছে। আবার রোমেরো, এই দুইজন ভুল করে না, এই দুইজন কখনোই দেখবেন না যে মিস্টেক করতেছে। আবার এই যে আমরা মার্টিনেজকে এত ভালো বলতেছি, মার্টিনেজের সাথে এই দুইজনের বন্ডিং এতই ভালো যে তারা ইশারাই বুঝে যায় যে কি করতে হবে বা আমাদের কোন জায়গায় কোন প্লেয়ারকে রাখতে হবে। বা এই দুজনের সাথে বল ডিস্ট্রিবিউশনে মার্টিনেজ কিন্তু বল ডিস্ট্রিবিউটর হিসেবে অতটা ভালো না, বাট আপনি যদি খেয়াল করে দেখেন এই দুজনের সাথে ওর বন্ডিংটা অনেক ভালো, যার কারণে নিচের দিকে ওদের ভুল হয় না। এবং আপনি যখন দেখেন ডিফেন্স লাইনে 2টা সিবির কাছে বল আছে, তখন এই পায়রাদেশ আবার নিচে চলে আসে। যেটা বললাম, পায়রাদেশ যখন নিচে চলে আসে তখন ওদের ফরমেশন 4-1-4-1 হয়ে যায়। তখন পায়রাদেশের সাথে ওরা খুব ইজিলি বলটাকে কানেক্ট করতে পারে, কারণ ওরা জানে যে আমার কাছে অপশন আছে। পারাদেশ নিচে আসছে, আমি যদি এখন পারাদেশকে ধরেন এখান দিয়ে 3 জন বা 4 জন গার্ড দিয়ে ফেলাইছে, ওরা জানে যে আমাদের কাছে মিডফিল্ডে আরো 2টা অপশন আছে। ইভেন দো আমরা যদি এই টাগলিফিকো এবং মলিনাকে বল দিয়ে দিই, সেক্ষেত্রে ওরা খুব দ্রুত উঠে গিয়ে আলমাদা এবং সিমিওনের কাছে বল দিবে, বিকজ সিমিওনো এবং আলমাদা যখন দেখে যে বলটা মিডলে বা নিচে চলে আসে, ওরাও নিচে চলে আসে। কারণ সিমিওনে আলমাদা দুইজন প্রপার উইঙ্গার না, এই দুইজনই কিন্তু মূলত মিডফিল্ড কেন্দ্রিক ফুটবলটাই ভালো খেলে। সুতরাং এখানে আপনার যখন দেখতেছেন যে অপোনেন্ট চাপ দিতেছে, তখন আবার 3টা মিডফিল্ডার সাথে সাথে উপরে 2টা মিডফিল্ডার একেবারেই কম্প্যাক্ট। সুতরাং আপনি যে ওদের ডিফেন্সকে বারবার বলতেছেন যে ভাই ডিফেন্স ভালো, ওদের ডিফেন্স ভালো, ইয়েস ওদের ডিফেন্স ভালো বিকজ ওদের মিডফিল্ড ভালো, ওদের মিডফিল্ড ভালো বিকজ ওদের যে উইঙ্গার খেলায় সেটা দেখেন মেসি কিন্তু এসে অনেক সময় মিডফিল্ডে সাপোর্ট দেয়, তাই না? আবার আলমাদা মিডফিল্ডে সাপোর্ট দেয়। আমরা অতীতে কিন্তু দেখছি যে এই যে আলভারেজ, ইভেন আলভারেজের কথা যদি আপনি চিন্তা করেন, আলভারেজও মিডফিল্ডে এসে সাপোর্ট দেয়। অতীতে ডিমারিয়াকে দেখছি, ডিমারিয়াও মিডফিল্ডে এসে সাপোর্ট দেয়। সুতরাং এই আর্জেন্টিনা দলটা আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, মিডফিল্ডটাকে তারা সবসময় সলিড রাখে। এবং এদের আরো একটা ভালো দিক আছে যেটা আমরা গতকালকের ম্যাচটা খুব ইজিলি দেখছি, সেটা হলো কি এই যে মলিনা এবং টাগলিফিকো, এই 2টা প্লেয়ারকে আপনি হয়তো বা ক্লাব পর্যায়ে খুব একটা ভালো করতে দেখবেন না, কিন্তু আর্জেন্টিনা দলে তারা সবসময় কি রোল প্লে করে, বিকজ আপনাদের যে প্ল্যান, আপনার যেভাবে খেলতে চাইতেছে ওইটাকে এরা দুইজন খুব ভালোভাবে মাঠের ভিতরে এক্সিকিউট করতে পারে। কিরকম? যে ধরেন ওপোনেন্টের 2টা উইং বা 2টা ফুলব্যাক আপনাকে অনেক বেশি প্রেসার দিতেছে, তখন ওরা কি করে, এই যে 2টা ফুলব্যাক আছে না, 2টা ফুলব্যাককে একটু উপরে উঠাই দেয়। ধরেন টাগলিফিকো একটু উপরে খেলে এবং মলিনাও একটু উপরে খেলে এবং এই প্যারাদেশ একটু নিচে খেলে, অ্যাজ এ থার্ড
তাহলে কি হয়, তাহলে ওদের যে ডিফেন্স লাইনটা এখানে 3জন আছে, এট দ্য সেম টাইম এই যে দুইটা ফুল ব্যাক এরা যখন একটু উপরে খেলে তখন এদের আবার ওই যে ফার্স্ট উইঙ্গার ফার্স্ট ফুল ব্যাক অপোনেন্ট যখন আসে অ্যাটাক করতে আসে তখন তারা এখান থেকেই থামাই দিতেছে, মানে দুইটা ফুল ব্যাক আগে থেকেই আপনার উইংটা ব্লক করে ফেলতেছে, আপনি খুব একটা উঠতে পারতেছেন না। তার মানে তখন কি হয় যে ওরা বাধ্য হয়ে বলটাকে মিডলে খেলতে চায়, এবং যখনই মিডলে খেলতে চায় তখনই দেখে আলমাদা নিচে নেমে প্রেস করতেছে, সিমিওনে প্রেস করতেছে, আবার দুইটা এনজো আছে এখানে, হয়তোবা আমরা দেখতে পারি ডিপল চলে আসছে এই জায়গাতে, যদি কালকে ধরেন যে ইনজুরি থেকেও ফিরে আসে তখন প্যারাদিসের জায়গায় ডিপল আসবে, তখন ওদের মিডফিল্ড আরো বেশি স্ট্রং হয়ে যাবে। এখানে তো ম্যাকেলিস্টার আছেই। সুতরাং যেভাবেই বলেন যেভাবে ব্যাখ্যা করুন ওরা সবসময় 3টা মিডফিল্ডার মিনিমাম এখানে রাখতেছে। সুতরাং আপনি যখন ফেস করবেন আপনি কিন্তু ওদেরকে কোনোভাবে ছেড়ে দিয়ে কথা বলতে পারবেন না যে ভাই ঠিক আছে আমি মিডফিল্ডে তোমার স্পেস দিছি, তুমি আমরা টাকার বেশি নিয়ে খেলি, তোমাদের অনেক বেশি প্রেসার ক্যারি করবো, সুযোগ নেই তো। কারণ আপনার ম্যাকেলিস্টার কিন্তু বল উপরে সাপ্লাই দিতে পারে, আপনার সিমিওনের নিচ থেকে বল নেবে, আপনার এখানে এনজো উপরে বল দিতে পারে, আলমাদা ক্রিয়েটিভ একজন মিডফিল্ডার। সুতরাং যেভাবেই খেলেন ওদের মিডফিল্ডটাকে আপনার ফেস করতে হবে উইথ 3 মিডফিল্ডার, অ্যাটলিস্ট 3 মিডফিল্ডার, এবং এই জায়গা থেকেই আমাদের যে ফরমেশনটা সেটা আমরা বিল্ড আপ করবো। এবার আসেন ব্রাজিলের দিকে আমরা একটু তাকাই। আমরা আগেই বলে নিছি যে আমাদের 3টা মিডফিল্ডার রাখতে হবে, এবং আপনি যখন 3টা জেনুইন মিডফিল্ডার রাখবেন এবং আমাদের স্কোয়াডের দিকে তাকাবেন সেক্ষেত্রে আপনার বেসিক্যালি যে ব্যাপারটা চলে আসে 4-4-2, মানে মিনিমাম 3টা, অথবা 4-3-3। এখন আমরা 4-4-2-তে খুব একটা যাইতে পারতেছি না এই কারণে যে আমাদের প্রপার 2টা ফিনিশার নাই। কারণ আমরা দেখছি যে আগের ম্যাচটায় পেদ্রো অতটা ভালো করতে পারতেছে না, আমরা দেখছি যে আমাদের যে এনরিক আছে এনরিককে আমরা স্টার্ট করাইতে পারতেছি না। সুতরাং আমাদের যেহেতু 2টা প্রপার ফরওয়ার্ড নাই, সুতরাং আমাদেরকে এই 4-4-2 থেকে আর্জেন্টিনার এগেনস্টে বের হয়ে আসতে হবে এই মুহূর্তে। এই জায়গা থেকে আমাদের 4-4-3 একটা বেটার অপশন, এটা আমার কাছে মনে হইতেছে। এখন দেখেন আমি আমার জায়গা থেকে মতামত দেবো, অ্যাজ এ ফ্যান আমার একটা মতামত দেওয়ার হয়তোবা রাইট আছে। এখন আমি যে মতামত দিতেছি এইটাই যে সঠিক এইটা কিন্তু না, আবার দরিবাল যে সিদ্ধান্ত নিতেছে ওইটাই ভুল, ব্যাপারটা এরকম না। এখন আপনার কাছে সবার আগে দল, আপনার কাছে সবার আগে স্টার না। আপনার যদি একান্ত একটা ফুটবলারের ফ্যান হয়ে থাকেন, যেমন ধরেন আপনি নেইমার ফ্যান, নেইমার আমার স্কোয়াডে আছে মানে আমি নেইমারকে দলের ভিতরে রাখবই, এটা হলো আমার উইকনেস। কিন্তু আপনি যখন সব বাদ দিবেন, ফ্যান ট্যান প্লেয়ার বাদ দিবেন, শুধুমাত্র দলটা নিয়ে চিন্তা করবে, তখন আপনি দলের জন্য যেটা বেটার সেই জায়গা থেকে আপনি সিদ্ধান্ত নেবেন। এবং ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে রাইট দিস মোমেন্ট আর্জেন্টিনা যেহেতু মিডফিল্ড কেন্দ্রিক ফুটবলটা ভালো খেলে, ওই জায়গা থেকে আমাদের 4-4-3-তে যাওয়া উচিত। এবং 4-4-3-তে যদি আমরা চিন্তা করি আমাদের ফরমেশনটা হয়ে যায় এইরকম, এবং এই জায়গা থেকে কাদেরকে আমাদের খেলানো উচিত। এখন দেখেন এলিসন নাই, এখন আমাদের এডারসন নাই, থার্ড গোলকিপার যদি আমরা চিন্তা করি এখানে বেন্তোকে নিয়ে আর কোনো কোশ্চেন করা যাইতেছে না। পেরি হয়তো একটা বেটার অপশন হইতে পারতো, বাট অতীত এক্সপিরিয়েন্স অতীতের সবকিছু বিবেচনা করে আমরা এখানে বেন্তোকেই স্টার্ট করাইতেছি। ওয়েভারটনও একটা অপশন হইতে পারতো, বাট এই মোমেন্টে এসে বেন্তোকে টক্কা দেওয়ার মতো পারফর্মার আসলে ওয়েভারটন না। এখন অনেকেই বলবেন যে ওয়েভারটন আমাদের অলিম্পিক দলে ছিল ভাই, সেটা 2016 সালের কাহিনী, তখনই ও খেলতে ছিল যে অ্যাজ এ এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, মানে 3জন আর 1জন, 3জন তো কত 23 বছরের বেশি নেওয়া যায়, সেই ভিতরে একজন ছিল কিন্তু ওয়েভারটন। সুতরাং ওই 16 সালে কি করছে ওইটা চিন্তা করলে তো আমাদের এখন লুকাস মৌরা, হাল্ক এদেরকে ফিরে আনতে হবে। সুতরাং ওই হিসাব বাদ দেন, বেন্তো স্টার্ট করাইতে হবে। এরপরে 2টা সিবি হিসাবে বর্তমানে যারা আছে, এরপরে দেখেন গ্যাব্রিয়েল চলে গেল, এখন আমাদের হাতে আছে মার্কুইনেস, ব্রালদো, মুরিলো এবং ওটস। এখন ব্রালদো লাস্টে কল পাইছে, ব্রালদোকে আমরা ধরেন বাইরেই রাখতেছি আপাতত। সুতরাং বাকি থাকতেছে 3টা, এবং ওই জায়গা থেকে ফর্ম বিবেচনা করেন, যাই বিবেচনা করেন, মার্কুইনেসের সাথে আমার কাছে মনে হয় মুরিলোকে স্টার্ট করানো উচিত। এইগুলো আমাদের 2টা সিবি। এই 2টা সিবির সাথে 2টা ফুলব্যাক পজিশন, এই 2টা ফুলব্যাক পজিশন নিয়ে যথেষ্ট পরিমাণের একটু ঝামেলা হইতে পারে আমাদের সিদ্ধান্ত নিতে, বিকজ আমরা আগের ম্যাচটাতে দেখছি কি উইসলি অনেক ভালো খেলছে। এখন আপনি কি উইসলি একটা ম্যাচ ভালো খেলছে এই জন্য বেন্ডারসনকে বসাই দিতে চান?
পারেন, কারণ উইসলি যে পারফরমেন্স করছে অল্প সময়ের ভিতরে সেক্ষেত্রে বেন্ডারসনকে সে টক্কা দিয়েছে, মানে 20 মিনিটে সে বেন্ডারসনের 70 মিনিটকে টক্কা দিয়েছে। এট দ্য সেম টাইম আমরা দেখছি যে বেন্ডারসন হালকা একটু ইনজুর ফিল ছিল। সুতরাং ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়, এখন আবেগের বসে হইতে পারে এই ডিসিশনটা, বাট আমার কাছে মনে হয় যে ওই যে ইনজুরি, দেখেন বেন্ডারসন কিন্তু ন্যাশনাল টিমে আসার আগেও একটা ইনজুরি ফেস করছে, মাঠ ত্যাগ করছিল। এখন ওই কারণেও যদি ও একটু ডিসকমফোর্ট ফিল করে, ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়, ওই চিন্তার জায়গা থেকে আমার কাছে মনে হইতেছে যে উইসলি একটু আগায় থাকবে। এরপরে আসেন এই সাইডে আরানা এবং বেন্ডারসন কিন্তু এই সাইডেও খেলতে পারে। কারণ আরানাকে আগের ম্যাচে কি দেখছি যে ডিফেন্সিভলি মোটামুটি সলিড, এবং আর্জেন্টিনা আপনাকে যে ধরনের ফুটবলটা আপনার এগেনস্টে খেলবে ওই জায়গা থেকে কিন্তু ডিফেন্সিভ সলিড একটা প্লেয়ার লাগবে। এখন এখানে বেন্ডারসনকে আমরা চিন্তা করতে পারি একদম যে ফালাই দিতে পারি সেটা না, বাট আমার কাছে মনে হয় যে দরিবাল ওই জিনিসটা, ওই চিন্তাটা করবে না যে আমরা আবার বেন্ডারসন এই জায়গা দিয়ে সরাই নিলাম, ইনজুরির একটা প্রবণতা আছে, ওই জায়গা থেকে আবার এই সাইডে নিয়ে আসবো। সুতরাং এই জায়গা থেকে আরানাই হয়তো বা স্টার্ট করবে, এবং যদি একদম 100% ফিট থাকে বেন্ডারসন, সেক্ষেত্রে আমি এখানে বেন্ডারসনকে স্টার্ট করাবো। আর যদি মনে করেন যে না ওই 100% দিতে পারবেন না, তাইলে আরানা থাকুক, মানে আমাদের তো আরো অপশন নেই। এখন আমি তো কোনোভাবেই সান্দ্রোকে আর স্টার্ট করাইতে পারতেছি না। এবার আসেন আমরা মিডফিল্ড পজিশনে, এইটা নিয়ে বেশ তর্কাতর্কি যাবে আমার সাথে অনেকের। মিডফিল্ড পজিশনে এখন আমাদের কাছে ব্রুনো গিমারেজ নাই, গার্সন নাই, সুতরাং এখন নতুনকে আবার কল করা হয়েছে দুইজন, এডারসন গোমেস। এই দুইজন আগে থেকে ছিল জোয়েলিংটন। এই তো মোটামুটি আমাদের মিডফিল্ড প্যাকেজ। কুনহার রাফিনহাকে আমি এই মুহূর্তে মিডফিল্ড প্যাকেজে চিন্তা করতেছি না, কারণ আমার কাছে কুনহা বা রাফিনহা দুইজনের একজনও এই তিনজন প্রপার মিডফিল্ডের ভিতরে পড়ে না, এই প্রপার তিনটা মিডফিল্ডের ভিতরে পড়ে না বিধে আমি কুনহা রাফিনহা কাউকে এই মিডফিল্ড তিনের ভিতরে রাখবো না। আমি জানি এটা নিয়ে অনেক তর্ক হইতে পারে, বাট আমার কাছে মনে হইতেছে যে এই তিনজনকে, মানে কুনহা রাফিনহাকে যদি এইখানে রাখি, আমার ওই আলটিমেটলি দুইটা মিডফিল্ড নিয়ে খেলতে হইতেছে, আমার অ্যাটাকার বারে আর কিচ্ছু না। আমরা আগের ম্যাচটাতে দেখছি যে আমাদের ডিফেন্স প্রেসারে পড়ে যাইতেছে, বিকজ আপনার মিডফিল্ড নেই, আপনার অ্যাটাকার 4-5 জন ভিতরে রয়ে গেছে, আপনার সব প্রেসার পড়তেছে এই দুইটা মিডফিল্ডের উপরে, যার ফলে দেখা যায় যে মিডফিল্ডে, ওইটা আমি ব্যাখ্যা করতেছি, মিডফিল্ডে দখল থাকে না। যাই হোক, এখন এই জায়গাতে কাদেরকে স্টার্ট করানো উচিত? আমার যেটা মনে হয় একটা আন্দ্রেকে খেলাইতে হবে। কি কারণে? এই কারণে আন্দ্রে খেলবে অ্যাজ এ ডিএম, এবং আমরা দেখছি আন্দ্রে কিন্তু অ্যাজ এ ডিএম খেলে, উলসে অ্যাজ এ ডিএমই খেলে, এবং এই জায়গা থেকে ওর পারফরমেন্সটাকে আপনি তুচ্ছ বলতে পারবেন না। ইয়েস, ওর পারফরমেন্স এর থেকে বেটার হইতে পারতো, আমরা এর থেকে বেশি প্রত্যাশা করি, বাট আন্দ্রে, আপনাকে এটাও মাথায় রাখতে, উলস কিন্তু আহামরি ভালো ফর্মে নাই। সুতরাং ওই জায়গা থেকে আন্দ্রে যেভাবে পারফর্ম করতেছে, এবং আন্দ্রে ডিএম পজিশনে খেলছে, এইটা উল্লেখযোগ্য বিষয়, ডিএম পজিশনে। এবার বাকি দুইটা যে স্লট থাকতেছে, এই দুইটা স্লটে একজনকে আমি রাখবো এডারসন অ্যাজ এ সিএম। এখন অনেকেই বলবেন ভাই আন্দ্রে এবং এডারসন দুইজনই সেম, আপনি যদি আটালান্টার খেলা দেখেন, ইয়েস আমরা কিন্তু ব্রুনো গিমারেজের জায়গায় এডারসনকে কল করছি, এবং বলতে পারেন কি বলে ওটাকে, ডিএম পজিশনের জন্যই কল করছি, কিন্তু আপনি এডারসনের খেলা যদি আটালান্টায় দেখেন, হি ইজ প্রপার সিএম। ও আটালান্টায় যদি 100 ম্যাচ খেলে থাকে, 10টা ম্যাচও অ্যাজ এ ডিএম খেলে না, ওর প্রপার পজিশনটাই আসলে সিএম। ওর ক্রিয়েটিভিটি বেশি, ওর ডিফেন্সিভ ওয়ার্ক, ধরেন আমি যদি স্টার বলি, সেক্ষেত্রে আন্দ্রের ডিফেন্সিভ ওয়ার্ক হলো 78%, আর সেখানে ওর ডিফেন্সিভ ওয়ার্ক 64%, এবং ওর ক্রিয়েটিভিটি যতটুকু আমার মনে পড়ে সেটা হলো যে সামথিং 70, আর ওর ক্রিয়েটিভিটি আমি দেখছি যে 75+। সুতরাং ও একটা সিএম, নট ডিএম। ওই জায়গা থেকে আমি যদি চিন্তা করি যে আমার একটা ডিএম আছে, আমার যে সিএমটা আছে, এই সিএমটা ডিফেন্সিভ ওয়ার্কও পারে, আমি বলতেছি না ডিফেন্সিভ ওয়ার্ক পারে না, ডিফেন্সিভ ওয়ার্ক পারে, এট দ্য সেম টাইম আবার মিডফিল্ডে অনেকটা জায়গা ধরে খেলতে পারে। সুতরাং আমার এই দুইটা প্লেয়ারের ভিতরে বন্ডিংটা, আপনার যখন অ্যাটাক আইতেছে তখন আপনি এই সিএম এর কাছ থেকে ডিএম এর একটা পারফরমেন্স পাবেন, আবার যখন উপরে যাইতেছেন আপনার এই যে ক্রিয়েটিভিটিটা বেশি, এই কাছ থেকে আপনি এই যে তিনটা প্লেয়ার আছে উপরে, এদের কাছ থেকে বল পাবেন। সুতরাং এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে এডারসন
ভালো চয়েস হবে। মানে দুইটা ওই যে অ্যাটাকিং টাইপের ফুটবল না খেলে আমরা একটা প্রপার ডিএম একটা প্রপার সিএম যে ডিফেন্সিভ ওয়ার্ক করতে পারে। এখন এই যে পজিশনটা আছে না, এই পজিশনটার কারণে আমি এইখানে একটা সিএম প্লাস ডিএম মানে এরকম একটা ভাইটাল প্লেয়ার চাইতেছি, দুইটা পজিশনে হিট করতে পারে। বিকজ আমার অন্য যে পজিশনটা আছে, অন্য যে স্লটটা আছে, এই জায়গাতে শুধুমাত্র জায়গাটাই আছে দুইজনার, একজন হলো গোমেজ যে নতুন কল পাইছে, আর একটা হলো জোলিংটন। এখন আপনি যদি চিন্তা করেন জোলিংটন গোমেজ এই দুজনের ভিতরে কাকে পিক করবেন, আগে ওই জায়গায় চিন্তা করেন। এখন অনেকেই বলবেন যে ভাই জোলিংটন আগের ম্যাচটাই খারাপ করছে, জোলিংটনকে আমি বসাই দিব, বা এইখানে আমি তো রাফিনের কথা তো আগেই বাদ দিচ্ছি যে রাফিনের আমি এই মিডলে রাখবো না। এখন জোলিংটন নাকি গোমেজ? এখন আপনি চিন্তা করেন জোলিংটন আগের ম্যাচটাতে মাঠে নামছে, মাঠে নামার পরেই কিন্তু ভুল করছে। তার মানে কি বোঝা যায়, আপনি যদি একটা প্লেয়ারকে হুট করে আনেন এবং তাকে একটা গার্সনের রিপ্লেসমেন্ট হিসেবে নামান, এবং গার্সন যেখানে ভালো করতেছিল সেই জায়গা থেকে তার উপরে প্রেশার পড়ে, এখন ওই প্রেশারের জায়গা থেকে কিন্তু জোলিংটন আগের ম্যাচটাতে ভুল করছিল, এবং এই ভুল কিন্তু আবার গোমেজও করতে পারে। বিকজ আমরা গোমেজকে আবার ওই পজিশনটা দিতেছি যেটা সব থেকে ভাইটাল মিডফিল্ডটাকে ধরে রাখার ক্ষেত্রে। সুতরাং ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় জোলিংটন একটু হলে আগেই থাকবে। আমি জানি আমি আগের ম্যাচটাতে বলছিলাম যে জোলিংটন কে রাখা উচিত গার্সনের জায়গায়, মানে গার্সন মানে বন্ডিং দুইজনের ভালো, ব্রুনো গেমার্স এবং জোলিংটন। এইটা থেকে অনেকেই বলছিলেন যে ভাই জোলিংটন তো খারাপ খেলেছে। ভাই জোলিংটনের সাথে বন্ডিং ভালো, একটা ম্যাচে একটা ভুল হয়ে গেছে, এখন আপনি কি বলবেন জোলিংটনকে? তারপর আমার কাছে মনে হয় যে ফিজিক্যালিটি যাই বলেন গোমেজের থেকে হয়তোবা অনেকেই বলবেন গোমেজকে খেলানো উচিত, বাট হঠাৎ করে একটা প্লেয়ারকে নিয়ে আসা, ও কিন্তু ফ্রম দ্য ফার্স্ট ডে আপনার সাথে প্র্যাকটিস করতেছে, আপনার প্ল্যানিং বুঝতেছে, একটা ম্যাচে মোটামুটি 70 মিনিটের মতো খেলে ফেলছে। সুতরাং ওর এই ম্যাচটা এই দলটার সাথে যতটা ইজিলি পারফর্ম করতে পারবে একটা ছেলে যে গোমেজ, ও এসে কিন্তু ওই পারফর্মটা করতে পারে। আপনি বলতে পারেন যে ভাই আন্দ্রেকে আপনি স্টার্ট মানে এই যে এডারসনকেও তো আপনি নতুন আছেন, ভাই ওর কাছে আর কোনো অপশন নাই। এই কারণে আমার কাছে মনে হইতেছে যে জোলিংটনকে এখানেও আসলে স্টার্ট করানো উচিত। এখন জোলিংটনকে স্টার্ট করার সাথে সাথে আপনি বলতে পারেন যে ভাই তাহলে এডারসন বা আন্দ্রে দুইজনের জায়গা থেকে আমরা তো গোমেজকে স্টার্ট করাই দিতে পারি, তাহলে তো আরো ভালো হয়, মিডফিল্ড আর একটু এগ্রেসিভ হবে। ভাই আমি এই কারণে এইখানে জোলিংটনকে স্টার্ট করাবো, এই কারণেই আমি এইখানে সিএম প্লাস ডিএম এরকম একটা প্লেয়ারকে চাইছি। কারণ আমি জানি জোলিংটন জন্মগতভাবে থেকে ও যখন আপনার খেলাটা শুরু করছে তখন একজন ছিল নাম্বার 9, এরপরে হয়েছে উইং, এরপর থেকে আসছে মিড। সুতরাং ও কিন্তু আপনাকে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে এমনিতেই হেল্প করবে। এখন এই ছেলেটা যখন বারবার উপরে উঠবে, সুতরাং এইখানে যদি আমি গোমেজকেও রাখি, সেও একটু উপরে ওঠার ট্রাই করবে, তাহলে আমার আলটিমেটলি এই যে তিনটা ডিএম তিনটা মিড করতেছি, লাভটা কি হইলো? আমার তো সবই উপরে উঠতেছে। সুতরাং ওই জায়গা থেকে ও যখন উপরে উঠবে আমার জন্য কোনোভাবেই এই মিডফিল্ড ফাঁকা না হয়। এখন আগের ম্যাচটাতে আমরা দেখছি জোলিংটন ভুল করছে। কেন ভুল করছিল বলেন তো? ভুল করছিল এই কারণে, আগের ম্যাচটাতে আমরা আর্জেন্টিনায় কি দেখছি যে এখানে যদি আমরা একটু আর্জেন্টিনার ওই শটটা একটু আঁকি, দেখেন এখানে আমরা বলতেছিলাম যে ওতামেন্ডি এবং রোমেরো ভুল করে না, বিকজ ও এসে এখানে পারাদাসকে নিচে পায়, এট দ্য সেম টাইম আবার এখানে ম্যাকঅ্যালিস্টার আর এনজো দাঁড়ায় থাকে, ওদের কাছে অপশন থাকে যে আমাদের যদি কোনোভাবে এই প্লেয়ারটা মার্ক হয়ে যায় আমরা এই সাইডে দেবো, অথবা দুইটা ফুলব্যাক পজিশনে দিয়ে দেবে। এখন ধরেন আপনি খেলতেছেন কি পজিশনে? আপনি খেলতেছেন 4-2-3-1, ঠিক আছে? এখন আপনার যে এই থ্রি তো এইখানে রয়ে গেছে, ধরেন রাফিন এইখানে রয়ে গেছে, কথার কথা রাফিন এখানে রয়ে গেছে, এখানে বিনি, এখানে মানে এখানে রদ্রিগো, এখানে বিনি, সামনে একজন নাম্বার নেই। এখন এই রাফিন যেহেতু উপরে রয়ে গেছে, সুতরাং এই যে দুইজনের ভিতরে যদি একজন প্রেসারে পড়ে যায় কোনো কারণে, সে কিন্তু রাফিনাকে পাইতেছে না সাথে সাথে, তার কি করতে হবে? তার দ্রুত বলটাকে রিলিজ করতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে এই বল ধরেন জোলিংটন বল পাইছে, এখন ও ব্রুনো গিমারেস ছাড়া আর কাউকে বল দেওয়ার লোক পাইতেছে না, এখন ও করবে এটা কি? এখন ওর এই জন্য বলটাকে হোল্ড করে বসে থাকতে হয়, এবং ওই জায়গা থেকে ওই প্রেসার মোমেন্টে একটা ভুল হয়ে যায়। সুতরাং এই জায়গা থেকে আপনি যদি মনে করেন যে ভাই বল পাইছি আর বল রিলিজ করে দিছি, মানে বল লয়ে বই আছে কেন, বল তো সাথে সাথে রিলিজ করে দেওয়া উচিত, উড়াই দেওয়া, তাইলে ভাই আপনি আর্জেন্টিনার বাংলাদেশের খেলার মধ্যে তফাৎটা কই?
মানে ব্রাজিল আর্জেন্টিনা এদের সাথে বাংলাদেশের খেলা করবে, বাংলাদেশও বল পেলে উড়িয়ে দেয়, ব্রাজিলও বল পেলে উড়িয়ে দেয়, তাহলে তফাৎটা আপনার কই? তফাৎটা কিন্তু নাই। তফাৎটা এই কারণে যে আপনি যখন একটা বল অনেকক্ষণ ধরে হোল্ড করতেছেন তখন আপনার অপোনেন্টের যে প্লেয়ার আছে তারা আপনাকে মার্ক করতে আসে, আপনার অপোনেন্টের যে বলয়টা আছে ডিফেন্স, ওই ডিফেন্স একটু আগলা হয়ে উপরে আসে এবং তখন আপনার কাছে চান্স থাকে। আপনি যদি ধরেন এই জলিন্টন বল নিয়ে অনেকক্ষণ গাটাগাটি করতেছে, ওর কাছে অপশন আছে, ও কতক্ষণ হোল্ড করলো দেখলো যে ও অপোনেন্ট ধরেন মার্টিনেস সবাই, মার্টিনেস কেন বলতেছে, মার্টিনেস তো এই ম্যাচে নাই, ধরেন সিমিওনে, আলমাদা, তারপরে কি বলে আলভারেস, এরা সবাই একটু ডেডলকটার থেকে এদিকে আসলো, তখন ও ডিএম এই যে সিএম যে আছে ওরে দিয়ে দিল, বিকজ অপশন আছে, আন্দ্রে আছে, ও আছে, এই দুজনের যে কোনো একজনকে দিয়ে দিল, হুট করে বলটা সামনে দিয়ে দিল, তখন কিন্তু আপনার ওই যে ওদের ডিফেন্সটা বল এটা একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। সুতরাং বল হোল্ড করা কোনো অপরাধ না, কিন্তু ওই বল আপনি যে প্লেইং স্টাইলে খেলতেছেন যে আমি বল হোল্ড করব, আবার মিডফিল্ডার খেলাইতেছেন দুইজন, তাহলে বল হোল্ড করে আপনার ওই বাকি মিডফিল্ডার যদি আটকে যায় কোনো কারণে, আপনার অপশনটা যদি ওইখানে মারা যায়, তাহলে আপনি ভাই বলটা কারে দিবেন? আপনার তখন ওই ভুল করার সম্ভাবনাটাই বেশি থাকে। সুতরাং ওই ভুলটা আমি আর করতে চাই না। জোলিন্টনকে খেলাবো, সাথে সাথে এই দুইটা মিডফিল্ডার রাখবো। এখন আমি ওইখানে রাফিনারে হুদে রেখে আর উপরে রেখে দেবো না, যাতে জোলিন্টন আবার প্রেশার করুক, বা জোলিন্টনকে না গেলে আমি রাফিনারে গেছে আন্দে আবার প্রেশারে পড়ুক, বা এডারসন প্রেশার করুক। সুতরাং এই কারণে আমি চাইতেছি যে আমাদের যেভাবে হোক তিনটা মিডফিল্ডার, প্রপার মিডফিল্ডার খেলাইতে হবে। এখন আপনি যখন প্রপার তিনটা মিডফিল্ডার খেলাবেন তখন স্বাভাবিকভাবে একটা কথায় বা আলোচনা আসবে যে বাকি তিনজনকে বাকি তিনজন নাম্বার 9 পজিশনটা আগে ক্লিয়ার করি, কারণ পরে একটা বড় সরণের ধাক্কা মানে অনেকেই এসে চাপাই পড়বেন। নাম্বার 9 পজিশনে আগের ম্যাচটা আমরা দেখছি পেদ্রো ভালো করে নেয়, সুতরাং এই জায়গাতে আমরা কুনহাকে খেলাবো এবং কুনহাকে খেলানোটাকে নিয়ে মনে হয় খুব একটা দ্বিমত কেউ করবেন না। এবার আসেন এই দুইটা পজিশনে আপনার অপশন আছে কে? অপশন আছে রাফিনহা, আপনার অপশন আছে ভিনিসিয়াস, আপনার অপশন আছে রদ্রিগো। এর পারফরমেন্সে আসেন, আমার কাছে মনে হয় এই যে রাফিনহা এত এখন দলের ভিতরে লিডার, এবং রাফিনহার বেস্ট পারফরমেন্সটা রাইট সাইড থেকেই আসে। আপনি যদি গত ম্যাচটায় ভিনি যে পেনাল্টিটা আদায় করছে ওইখানে দেখবেন ফ্রম দ্য রাইট সাইড, এই সাইড থেকে বলটা রিলিজ করছিল। সুতরাং রাফিনহাকে আপনি ফর্ম বিবেচনায় কোনোভাবেই বাদ দিতে পারবেন না, সেটা ন্যাশনাল টিমের ফর্ম বলুন, ক্লাব পর্যায়ে বলুন, যে ফর্ম। সুতরাং রাফিনহার জায়গা ক্লোজ, কুনহা ক্লোজ। এখন আপনার ভিনিসিয়াস নাকি রদ্রিগো? এই জায়গাতে আমি আগের ম্যাচটাতে কি বলছিলাম? আগের ম্যাচটাতে আমি বলছিলাম যে রদ্রিগো ভিনিসিয়াস ন্যাশনাল টিমে পারফর্ম করতে পারে না। আমার কথা ভুল প্রমাণিত হয়েছে। এখন আমি কি আবার রদ্রিগো করব? না, আমি সবসময় যেটা বললাম, শুরুতেও বলছি আবারও বলি, ন্যাশনাল টিম মানে হলো কোনো স্টার না, ন্যাশনাল টিম মানে হলো আপনার পুরো টিম। এখন আমি যত বড় রদ্রিগো ফ্যান হয়ে থাকি না কেন, আমার আগের ম্যাচে ভিনিসিয়াস পারফর্ম করছে, সুতরাং ভিনিসিয়াস এই মুহূর্তে বুস্ট আপ। রদ্রিগো আগের ম্যাচে পারফর্ম করতে পারে না, রদ্রিগো মোরালি ডাউন থাকবে। এবং রদ্রিগো যেহেতু পারফর্ম করতে পারে না, ভিনিসিয়াস পারফর্ম করতে পারছে, এবং ওই জায়গা থেকে আমার কাছে মনে হইতেছে ভিনিসিয়াস স্টার্ট করাইতে উচিত। এখন অনেকে বলবেন ভাই পোল্টি মারছেন না, ভাই আমার কাছে সবার আগে দল একদম ক্লিয়ার কাট। এখন আমি যদি চিন্তা করি যে আমার বেস্ট প্লেয়ারকে বাদ দিয়ে, মানে যে পারফর্ম করতেছে তাকে বাদ দিয়ে আমার ফরমেশন ওই যে একদম শুরুতে বলছিলাম যে ড্রিম 11 নিয়ে মাঠে নামতেছি, ভাই আপনি যদি শুধুমাত্র ড্রিম 11-এর কথা চিন্তা করেন তাইলে আপনি ওই পার্টিকুলার কোনো প্লেয়ারের ফ্যান হইতে পারছেন। যেটা আমি বলতেছি, নেইমার থাকলে ভাই আমি নেইমারকে খেলাবই, আমি পার্টিকুলার প্লেয়ারের ফ্যান হইতে পারতেছি, আমি ভাই ওই টিমের জীবনে ফ্যান হইতে পারি নাই। সুতরাং আপনি দলের ভালো ওইটা চিন্তা করেন, আপনি কোচ হন, আপনি ফ্যান হন, দলের ভালো। এখন দলের ভালো আমি যেটা চিন্তা করতেছি ওইটা দলের ভালো নাও হইতে পারে, কিন্তু এজ এ ফ্যান আমি যেটা চিন্তা করতেছি দলের জন্য ভালো ওইটা আমি বলতেছি। এখন ওইটা হইতেও পারে নাও হইতে পারে, এবং দলের ভালো এইটা চিন্তা করে যদি দরিবা সিদ্ধান্ত নিতে পারে যে না আমার 3টা মিডফিল্ডার লাগবে, ওটা যদি ওর থিঙ্কিং মিলতেছে, ধরেন যে আমি বলতেছি 3টা মিডফিল্ডার লাগবে, ও বলতেছে 3টা মিডফিল্ডার লাগবে, তাইলে ভাই আপনি ওই 3টা মিডফিল্ডারই যেতে হবে।
আপনি যেটা মনে করতেছেন এইটা দলের জন্য ভালো, ওইটাই দলের জন্য ভালো হইতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না 3টা মিডফিল্ডার লাগবে, আমি বুঝতেছি, কিন্তু আমি রদ্রিগোকে বেঞ্চ করতে পারবো না, ভিনিকে বেঞ্চ করতে পারবো না, আমি কুনহাকে বেঞ্চ করতে না, ভাই আপনার তাহলে দলে থাকার যোগ্যতা নাই। আপনি মনের বিরুদ্ধে যে একটা সিদ্ধান্ত দিতেছেন মানুষের মন রক্ষার জন্য, আপনি দলের কথা চিন্তা করতেছেন না, তাইলে ভাই আপনি মুড়ি খান। আপনার দলের সমর্থক না হওয়ার দরকার নেই, সমর্থক হওয়ার দরকার নেই, আপনার কোচ হওয়ার দরকার নেই, অ্যানালাইসিস সব বাদ। তো এই আর কি, এই জায়গা থেকে আমি রদ্রিগোকে বাদ দিতেছি, রাফিনহা আর ভিনিসিয়াসকে রাখতেছি এবং কুনহাকে রাখতেছি। এখন কুনহাকে কেন রাখবো, অনেকেই বলেন ভাই কুনহার জায়গাতে আমরা রদ্রিগোকে খেলাই দিতে পারি, রদ্রিগো নাম্বার নাই, দরিবল এই জিনিসটা চিন্তা করতে পারে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনার অপোনেন্ট, আমি উপরে দেখা যাইতেছে কিনা বুঝতেছি না, এইটা ধরেন মার্টিনেস, এমি মার্টিনেস, আর এইটা ধরেন ওতামেন্ডি, আর এইটা ধরেন রোমেরো। এখন আমি আগেই বলছি যে 3জনের ভিতরে কানেকশন যথেষ্ট ভালো, এদেরকে ডেডলক ভাঙা যায় না। এখন আপনি যদি প্রপার নাম্বার 9 ছাড়া ম্যাচের ভিতরে নামেন, আপনি এই জুটি কেমনে বাঁধবেন? আপনি বক্সের ভিতরে থাকতেছেন না, আপনার যে রদ্রিগো স্বাভাবিকভাবে সে উইংয়ে দৌড়াদৌড়ি করবে, সে নিচে নামবে। এই যে নাম্বার 9 পজিশনে এদের দুইজনকে কেউ ডিস্টার্বই করবে না। এখন এদের ভিতরে যদি আপনি ডিস্টার্ব না করেন, আপনি বন্ডিংটা ভাঙবেন কেমনে? সুতরাং এদেরকে একজন ডিস্টার্ব করতে হবে, যাতে করে এই 3জনের মাঝে যে বন্ডিংটা আছে এটারে ভাঙা যায়। সুতরাং এই ডিস্টার্বটা সেই করতে পারে যে আসলে গোল করতে চায়, যে গোল করতে পারে, যে একজন নাম্বার 9, যে একজন ফরওয়ার্ড, যে ওই জোড়াতালি দেওয়া ফরওয়ার্ড না। আমি রদ্রিগোকে ছোট করতেছি না, রদ্রিগো সাব হিসেবে নামুক না, ভিনির জায়গায় নামুক, রাফিনার জায়গায় নামুক, নাইমে ম্যাচ ঘুরাই দেবে, এই বিশ্বাস আমার ওর উপরে আছে। কিন্তু আমি রদ্রিগোকে যাকে যে জায়গায়, আমি চাইলে হয়তো মার্টিনেজকে যে বলতে পারি না যে ভাই তুমি গোল দাও, তাই না? এখন যখন কর্নার আসতেছে তখন গিয়ে মার্টিনেজ গোল দিবে, যখন কর্নার আসতেছে তখন গ্যাব্রিয়েল মুরিলো এরা চলে আসবে। কিন্তু আমি কর্নার আসতেছে তখন এইসব আমি বলতে পারি না যে ভাই কি রদ্রিগো তুমি যে হেডে গোল দাও, বিকজ ভাই রদ্রিগো আমি জানি যে ফিজিক্যালি ঠিক নেই এই কর্নারের জন্য, মানে সিচুয়েশন অনুযায়ী আমি বলছি যে রদ্রিগো গোল করতে পারে। সুতরাং এই কারণে আমার কাছে মনে হইতেছে যে এই জায়গাতে আমাদের কুনহাকে স্টার্ট করা উচিত, ভিনিসিয়াস এবং রাফিনা এবং জলিন্টন, আন্দ্রে, এডারসন এবং 3টা ডিফেন্ডার, এদেরকে নিয়ে আমি কথা বলছি। অনেক বড় ভিডিও, অনেক বড় কথাবার্তা, অনেক কিছু হয়ে গেছে। তো আমি জানি না কয়জনের এইটা পছন্দ হবে, বা আমি আগেও বলতেছি আমার পছন্দ বড় কথা না, দলের জন্য যেটা ভালো আপনি ওইটা বলেন। আপনি বলতে পারেন যে 4-4-2, ভাই আমরা এখানে ভিনিসিয়াস আর এই কুনহাকে খেলাবো, এখানে 4টা মিডফিল্ডার খেলাই দেবো, মানে রাফিনহাকে এর ভিতরে রাখবো, সাথে 3টা মিডফিল্ডার খেলান। আপনার যেটা মনে হইতেছে করেন না। আপনার যদি মনে হয় যে 4-2-3 এইটা বেটার অপশন, বলেন না, দরিবল এটা করুক না, সমস্যা নেই। কিন্তু এটা হইতে হবে যে আপনি যেটা বেস্ট মনে করতেছেন ওইটাই করতেছেন। আপনি যেটা বেস্ট মনে করতেছেন না, মন করে গল্প করতেছেন, তাইলে আর এত আলোচনার কোনো দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্রাজিলের জন্য অবশ্যই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।